বলেই যেতে নিলে তে পিছন থেকে ডাক দেয় তাকে। নিজেকে ঠিক করে সানাকে বলে, সানা আপু আমিও যাব। তের সাথে সানা তেমন কোনো কথাই হয়নি সারাদিনে। সানা মেয়েটা খুবই চুপচাপ ধরনের মেয়ে। এবার ভার্সিটির ফাইনাল ইয়ারে সে। তে খুবই অবাক হয় এটা ভেবে যে তার মাঝে ন্যান্সির কোনো প্রতিচ্ছবি দেখা যায় না। এই সুযোগে যদি তার সাথে একটু খাতির হয় তো খারাপ হবে না হয়তো। তাই জাঙ্কুকের বাঁধন ছেড়ে তার সাথে চলে আসে। জাঙ্কুকও বাধা দেয় না। যেতে যেতেই ধীর কণ্ঠে সানা বলে ওঠে, ধন্যবাদ। কেন বলো তো সানা আপু? না আসলে জাঙ্কুক ভাইকে অনেকদিন পর এতটা আনন্দিত দেখলাম। আরো একটা কারণ আছে, সেটা হলো মাকে সহ্য করার জন্য ধন্যবাদ। মা একটু এমনই, কিছু মনে করো না। আসলে মায়ের খুব ইচ্ছে ছিল মামির কাছে আমার আর জাঙ্কুক ভাইয়ের বিয়ের কথা বলার। সে আশায় তো পানি পড়লো, তাই একটু খিচে আছে। তুমি চিন্তা করো না। আচ্ছা ফুপি কি খেতে ভালোবাসে গো? রান্না দিয়ে মন জয় করবে? চেষ্টা করবো। তাতে বেশি লাভ হবে না, তবে একটা কাজে লাভ হবে। কি বলো তো? সময় হলে বলবো। বলেই একটা মিষ্টি হাসি দিল সানা। মেয়েটাকে খুব ভালো লেগেছে তের। নিজের সমবয়সী কাউকে পেলে কার না ভালো লাগে। জাঙ্কুক যখন খাবার খেতে ব্যস্ত তখনই ন্যান্সি গলা খাকড়ি দিয়ে বলেন, ভাবি জাঙ্কুক আমার কিছু বলার আছে, যদি অনুমতি দেন তো বলি। ন্যান্সির এভাবে কথা বলা ধরনে বেশ অবাকই হয় জিন। সাধারণত এভাবে ন্যান্সি কথা বলেন না, যা মুখে এসে তাই বলেন। কিন্তু এভাবে কথা বলার একটা মানে হতে পারে, গুরুতর কিছু বলবেন হয়তো। জাঙ্কুক খাবার রেখে ভ্রুকুচকে শান্ত গলায় বলল, তোমার কথা বলার জন্য কখনো পারমিশন লেগেছে বলে আমার জানা ছিল না। বলো না কি বলবে। কথাটা বেশ গুরুতর, তাই ভাবে বলতে চাচ্ছি। আমাকে তোরা কেউ ভুল বুঝিস না। হুট করে ঢাকায় আসার কারণ নিয়ে ভাবি বেশ কবার আমাকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু বলে ওঠার সাহস হয়ে ওঠেনি। কিন্তু না বলেও পারছি না, তাই আর কি পারমিশন চাচ্ছি। ন্যান্সির কথা শুনে এবার একটু চিন্তিত হয়ে ওঠেন জিন। কি এমন কথা যা বলতে এতটা ইতস্তত করছেন ন্যান্সি? বেশ উদ্বিগ্ন হয়ে তিনি বললেন, ভয়তে না করে বলো না কি কথা, কেন হুট করে আসো তোমার ঢাকায়? এবার ধীর কণ্ঠে ন্যান্সি বলতে লাগলো, আমাকে ভুল বুঝো না ভাবি, আসলে আমি ঢাকা এসেছি ভাইয়ার সাথে দেখা করতে। ভাইয়া দেশে ফিরেছেন। ন্যান্সির কথাটা শোনা মাত্র চোয়াল শক্ত হয়ে উঠল জাঙ্কুকের। চোখগুলো মুহূর্তেই রাগের অগ্নিতে জ্বলজ্বল করতে লাগলো। পৃথিবীতে সে যদি কাউকে ঘৃণা নামক জিনিসটা করে থাকে তাহলে সেটা এই লোকটা সম্পর্কে যিনি তার বাবা হয়। তে জাঙ্কুকের মুখের পরিবর্তনটা যেন আঁচ করতে পারছে। জাঙ্কুকের হাত মুষ্টিবদ্ধ করে রয়েছে। তে বুঝতে বাকি রইল না সে তার রাগ সংযম করছে। জাঙ্কুকের প্রতিটা কাজের সাথে সে খুব ভালো করেই পরিচিত। হঠাৎ জিনের ঠান্ডা গলার কথাটা তার কানে এলো, তোমার ভাইয়া এসেছে, তুমি তার সাথে দেখা করবে, ব্যাপারটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে আমার রাগ করার তো কিছু নেই ন্যান্সি, এ ব্যাপারটা আমাদের না জানালেও হতো। আসলে ভাবি ব্যাপারটা শুধু সেটা না, ভাইয়া তোমার আর জাঙ্কুকের সাথেও দেখা করতে চাই, সে কারণে। তার কথাটা শেষ হওয়ার আগেই জাঙ্কুক চিৎকার করে বলে ওঠে, আমরা চাই না তার সাথে দেখা করতে। এতদিন তো ভালোই ছিলাম, আবার কেন আমাদের জীবনে এসেছে সে? সে তো নিজেই আমাদের ছেড়ে চলে গিয়েছিল অন্য কারো কাছে। তখন বউ ছেলের কথা মনে ছিল না? আমার মাকে ডিভোর্স দেওয়ার সময় মনে ছিল না? বলেই খাবার ছেড়ে উঠে চলে গেল সে। সেখানে বসে থাকলে হয়তো মেজাজটা আরো বিগড়ে যেত জাঙ্কুকের। এমন একটা পরিস্থিতিতে কি করবে বুঝে উঠতে পারছে না তে। সারা তখন চোখ দিয়ে তাকে ইশারা করে বলে যাতে জাঙ্কুকের সাথে যায়। তেও জাঙ্কুকের পিছনে রুমে গেল। জাঙ্কুকের যে রাগ, কি করবে তার ঠিক নেই। এদিকে জিন এখনো সেভাবেই ভাবনাশীন ভাবে বসে রয়েছেন। বেশ ঠান্ডা গলায় বলেন, আমার কাছে কি চাই তার? যা চেয়েছিলেন আমি সব তো দিয়ে দিয়েছি তাকে। তিনি মুক্তি চেয়েছিলেন স্বামীর দায়িত্ব থেকে, বাবার দায়িত্ব থেকে, আমি দিয়েছি। শুধু তাই নয়, আমি আমার সকল দায়িত্ব পালন করেছি। বাড়ির বউয়ের, স্ত্রীর, মার, ভাবির সব দায়িত্ব। বিনিময়ে কি পেয়েছি আমি ন্যান্সি? এখন এত বছর পর কি চাওয়ার আছে? আমি কি দিতে পারি তাকে নতুন করে? ক্ষমা। ন্যান্সির কথাটা কর্ণপাত হতেই তার দিকে তাকালো জিন। তার ঠোঁট জোড়া কাঁপছে। 26 বছরের ক্ষতটা যেন তাজা হয়ে উঠেছে। এতটা কাঠখড় পুড়িয়ে মনের গহীনে পুঁতে রেখেছিলেন, সেটা আবার খুঁচিয়ে রক্তক্ষরণ করেছে হৃদয়। এত বছর পরও মানুষটার কথা শুনলে বুকে কষ্ট আর শূন্যতাই ঘিরে ধরেছে। ন্যান্সি বেশ ধীর গলায় বলেন, ভাইয়া বেশ অনুতাপ করছে ভাবি, শেষবারের মতো তোমাদের দেখতে চাই। আচ্ছা ভাবি, লোকটাকে একটা সুযোগ দেওয়া যায় না? জাঙ্কুক না হয় জানে না, কিন্তু তুমি তো জানো তোমাদের ছাড়াছাড়িটা হয়নি। তোমরা এখনো স্বামী স্ত্রী। লোকটা একা একা আর পারছে না ভাবি। হ্যাঁ মানছি তোমার সাথে সে কম অন্যায় করেনি, কিন্তু তুমি আমার জায়গায় থাকলে কি করতে ন্যান্সি? কাই ভাইকে দ্বিতীয় সুযোগ দিতে? আমি নিঃস্ব ন্যান্সি, তাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, ক্ষমাও নেই। জাঙ্কুক যদি তার সাথে দেখা করতে চাই তো ভালো, আমি বাধা দিব না। ছেলে হয় সে তার, কিন্তু আমি তার সামনে যাব না। একটা কথা কি জানো, ক্ষমা হয়তো করতাম যদি লোকটা আমার থাকতো। সে তো আমার কখনো ছিল না। আর সম্পর্কের কথা বলছো, সেটা তো খালি কাগজের। সেটা থাকা বা না থাকাতে আমার কিছু যায় আসে না ন্যান্সি। আমি আর তাকে মনে জায়গা দিতে পারবো না। তোমাকে আমি কখনো তার বোন মনে করিনি, আমার ছোট বোনের মতো দেখেছি। তাই একটা অনুরোধ করছি, আমার কাছে তাকে নিয়ে কোনো অনুরোধ করো না।
রাখতে পারবো না বলেই উঠে গেলেন জিন। তার চলে যাওয়া দিকে তাকে দীর্ঘশ্বাস ফেললেন ন্যান্সি। অপরদিকে নিজের সমস্ত রাগ ধোয়াতে উড়াতে লাগলো জাংকুক। কিছুতে নিজেকে শান্ত করতে পারছে না সে। সব ভেঙে গুড়িয়ে ফেলতে মন যাচ্ছে, কিন্তু পারছে না। পাছে তের ক্ষতি হলে না চাইতেও চোখ ঝাপসা হয়ে আসছে। তখনই কারো উপস্থিতি অনুভব হলে সিগারেটটা নিভিয়ে ফেলে। পিছনে না ফিরেও তের উপস্থিতি খুব ভালো করেই জাংকুক অনুভব করতে পারছে। থমথমে গলায় বলে, ধোয়ার মাঝে কেন এসেছিস তুই? জানিস না এটা তোদের ক্ষতিকর? আর আমি একা থাকতে চাই। জাংকুক কথার মাঝেই তে বলে ওঠে, আমি আসতে চাইনি, তোমার প্রিন্সেসই জোর করলো। তার বাবার মন মেজাজ খারাপ, বিধায় তারও মন খারাপ। কিন্তু এখন দেখছি এখানে আমাদের কোনো প্রয়োজনই নেই। থাক, আমরা চলেই যাই। কথাটা বলার পরেও বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে তে। ভেবেছিল হয়তো জাংকুকের থেকে কোনো রেসপন্স পাবে, কিন্তু জাংকুকের কোনো রেসপন্স না পেয়ে রুমের দিকে হাঁটা দিতে নিলে জাংকুক বলে ওঠে, একটু এখানে বসবি তে? জাংকুকের শান্ত গলায় বলা কথাটা সরাসরি বুকে যেয়ে লাগে তের। কথাটা যেন একগুচ্ছ বেদনা ছিল, যা চোখে দেখা না গেলেও খুব ভালো করে অনুভব করছে তে। তীর পায়ে এগিয়ে ধীরে জাংকুকের পাশে মেঝেতে বসে সে। আকাশে থালার মতো বড় চাঁদ উঠেছে। বর্ষার আগাম জানাচ্ছে প্রকৃতি। থেমে থেমে ঝড়ো বাতাস বইছে, কিন্তু একটা বিকট থমথমে পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। ঝড়ের পূর্বাভাস হয়তো। জাংকুকের হৃদয়ের ভিতরেও ক্ষণে ক্ষণে ঝড় উঠছে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে পারছে না। চোখ মুখ খিচে বাইরে নজর স্থির করেছে জাংকুক। তের নজর জাংকুকের দিকে স্থির। জাংকুকের চোখ পড়তে একটুও ভুল হচ্ছে না তের। জাংকুকের হৃদয়ের অব্যক্ত কষ্টগুলো যেন খুব ভালো করে অনুভব করতে পারছে সে। দুটো মানুষ পাশাপাশি বসে রয়েছে, কিন্তু কারো মাঝে কোনো কথা নেই। শেষমেশ নীরবতা ভেঙে ধীর কণ্ঠে বলে, কেন নিজের সাথে যুদ্ধ করছে জাংকুক ভাই? নিজের সাথে যুদ্ধ করার তো কিছু নেই। এতদিন যেহেতু তার অস্তিত্ব আমার জীবনে ছিল না, সেহেতু নতুন করে তাকে জীবনে প্রবেশ করানোর তো কোনো মানে নেই। আমি তার সাথে কোনোভাবেই যোগাযোগ করব না। তাহলে এতটা অস্থির হয়ে আছো কেন? তোমার চোখের ভাষা আর মুখের ভাষা মিলছে না কেন? আমি বলি কারণটা, তুমি তার সাথে দেখা করতে চাইছো। ফুপির প্রতি, তোমার প্রতি করা প্রতিটা অন্যায়ের উত্তর চাইছো, কিন্তু তার মুখোমুখি হতে একটা ভয় হচ্ছে তোমার। পাছে তাকে ক্ষমা করার ইচ্ছা জাগলে, তাই না জাংকুক ভাই? আমি কি ভুল বলেছি? তের কথাটা শুনে চুপ হয়ে যায় জাংকুক। ছলছল নয়নে তের দিকে তাকায় সে। তের চোখেও আজ অশ্রু। এই অশ্রুটা খুব ছোঁয়াচে, সেটা সুখের হোক বা দুঃখের। কাউকে অশ্রুসিক্ত দেখলে আপনাকে অশ্রুপাত করতে বাধ্য করবেই। আপনি হয়তো অপর মানুষের অনুভূতিগুলো হৃদয় থেকে উপলব্ধি করতে পারবেন। তের ক্ষেত্রেও সেটাই হয়েছে। জাংকুকের চোখের ধারাগুলো তাকেও কাবু করে ফেলেছে। হুট করেই তের কোমর জোরে মুখ লুকালো জাংকুক। নিজের কষ্টের জোয়ারকে বাদ ছেড়ে দিল। জড়ানো গলায় বলতে থাকলো, কেন বাবা এত স্বার্থপর হইতে? আমার বয়সটা কত তখন বল? 7 থেকে 8 হবে। সেই বয়সটাতে আমাকে বাবা ছেড়ে কাটাতে হয়েছে। জানিস তে, ক্লাস শেষে যখন বন্ধুদের তাদের বাবারা নিতে আসতো, আমিও বাবার জন্য অপেক্ষা করতাম। মাকে কিছুই জিজ্ঞেস করতে পারতাম না, কারণ প্রায় রাতে তাকে কাঁদতে দেখেছি। একদিন মা আমাকে ডেকে বলল, আমাকে তার আর বাবাকে একজনকে বেছে নিতে হবে। বাবা আর মার নাকি ডিভোর্স হচ্ছে। ডিভোর্স মানেটা বুঝতাম না তখন, শুধু একটা কথা বুঝেছি, হয় মা নয় বাবা। আচ্ছা তুই বলতো তে, আমার সাথে এমন কেন হয়? তুই কল্পনাও করতে পারবি না কতটা খারাপ লাগতো। খুব কাঁদতাম আড়ালে, যাতে মা না দেখে। তুই বিয়ের আগে আমাকে একটা প্রশ্ন করেছিলি, কেন তোর সাথে আমার জীবনটা জড়াচ্ছি, কেন তোর অবৈধ বাচ্চাকে আমার নাম দিতে চাচ্ছি। আজ তোকে তার উত্তর দিচ্ছি। আমি চোখের সামনে আরেকটা জাংকুককে দেখতে চাইনি। বাবা ব্যতীত কোনো বাচ্চার অবস্থা কেমন হয় আমি খুব ভালো করে জানি। দেখিস, আমি মোটেও ওই লোকটার মতো হব না। আমার প্রিন্সেসকে খুব আগলে রাখবো। আমি যা পানি সবকিছু ওকে দিব, দেখিস। তের কাপড় ভিজে এসেছে জাংকুকের অশ্রুতে, তবুও তে কিছুই বলেনি। চুপচাপ শুধু জাংকুকের অভিযোগগুলো শুনে গিয়েছে। নীরবে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল সে। প্রলাপ করতে করতে কখন ঘুমিয়ে পড়লো জাংকুক তা নিজেও জানে না। তে সেখানে ঠায় বসা, তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে জাংকুক। চোখের পানিগুলো এখনো শুকায় নাই। চাঁদের আলোতে মারাত্মক সুন্দর লাগছে জাংকুককে। জ্যোৎস্নার আলোতে শ্যামবর্ণটাও তের কাছে সব থেকে পছন্দের হয়ে উঠেছে। কপালের চুলগুলো মৃদু বাতাসে উড়ছে। ভারী পল্লবের চোখগুলো যেন নিপুণ হাতের কোনো শিল্প। লোকটার প্রতিটি কোনায় কোনায় যেন মাদকতা, মায়ার মাদকতা। ইস, তের ভাবতেও লজ্জা লাগছে, চোরের মতো নিজের বরকে দেখছে। সময়টা যদি এভাবেই থেমে যেত, খুব খারাপ হতো কি? হয়তো হতো না। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে জিন, দৃষ্টি বাইরের দিকে স্থির। ভেবেছিলেন মনটা অস্থির হবে, কিন্তু অস্বাভাবিক রকম স্থির তার মন। চুলগুলো ছেড়ে দিয়েছেন, কাঁচা পাকা চুলগুলো বাতাসের তালে উঠছে। একটা সময় এই চুলে কত না বেলে ফুলের মালা বেঁধেছিলেন ওই লোকটার জন্য, কিন্তু সবকিছুই অতীত। মনটা যে এখনো সেই লোকটার প্রতি বেহায়া নয় তা নয়, কিন্তু আত্মসম্মানের দোহাই দিয়ে মনটাকে আটকে রেখেছেন তিনি।
আচ্ছা, সেই ভুলগুলো আমরা করি কেন, যে ভুলগুলোকে চাইলেও ক্ষমা করা যায় না? কি দোষ ছিল জিনের? এটাই যে সে সবকিছু উজাড় করে কিম নামজুমকে ভালোবেসেছিলেন, সেটার প্রতিদান তাকে পেতে হয়েছে। এখন কি চাইলেও সেই কথা ভরা যাবে? ক্ষমা, সেটা তার উপর করা যায় যার উপর রাগ থাকে, অভিমান থাকে, আফসোস। আজ আরিমের প্রতি তার মনে নেই কোনো মান, নেই কোনো অভিমান। আজ রাতটা নির্ঘুমে কাটবে যেমনটা কেটেছিল 26 বছর আগে। সকাল 7টা, কড়া রোদের কিরণ চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল জাঙ্কুকের। চোখ পিটপিট করে খুলে দেখলো বারান্দার মেঝেতে শুয়ে আছে সে। মাথাটা হালকা নাড়াতেই বুঝতে পারলো তার মাথাটা তের কোলে। তাড়াতাড়ি উঠে বসে সে। এবার লক্ষ্য করলো তে ঠাই মেঝেতে বসে মাথা হেলান দিয়ে ঘুমাচ্ছে। মেয়েটা সারা রাত এখানেই বসেছিল। পরনে সাদা মেক্সি আর লাল ওড়না। পেটটা অসম্ভব বড় হওয়াতে বাসায় সালোয়ার কামিজ আর পরা হয় না তার। সূর্য মামার বেহায়া রোশনি তখন তের পুতুলের মতো মুখ আর হাতে খেলে যাচ্ছে। কবিরা বলেন ঘুমন্ত নারী নাকি সবচেয়ে সুন্দর হয়, সেটার প্রমাণ জাঙ্কুক পাচ্ছে। তের ঘুমন্ত মুখটি যেন তার খরা হৃদয়ে এক পশলা বৃষ্টির নাই। গোলাপের পাপড়ির মতো পাতলা ঠোঁট জোড়া যে কোনো পুরুষকে কাবু করে দিতে পারবে। আর ঠিক তার উপরে নজর কাটার মতো তিলটা। নজর কাটা কম, নজর কাড়া বেশি বলা যায়। অজান্তেই জাঙ্কুকের ঠোঁট জোড়া তের ঠোঁটের কাছে চলে গেল, যেন এক ঘোরের মাঝে চলে গিয়েছে সে। হঠাৎ কি মনে করে কপালে টুপ করে উষ্ণ ছোঁয়া দিয়ে দিল জাঙ্কুক। ঠোঁটে একটা প্রশান্তির হাসি এঁকে চট করে কোলে তুলে নিল তেকে। মেয়েটা তখন বিড়াল ছানার মতো করে জাঙ্কুকের বুকে মিশে গেল। জাঙ্কুক খুব ধীরে তেকে বিছানায় শুইয়ে দিল। আজ অনেক বড় কাজ আছে তার, অনেক প্রশ্নের উত্তর খোঁজা বাকি যে। বিকেল 4টা, আজ জাঙ্কুকের ডিউটি নেই। তবুও সে যে সকালে বেরিয়েছে, এখনো ফিরেনি সে। তেকেও বলে বের হয়নি। যখন তের ঘুম ভেঙেছে তখন অলরেডি জাঙ্কুক বেরিয়ে গিয়েছে। যাওয়ার আগে একটা চিরকুট টেবিলে রেখে গিয়েছে সে। সেখানে লেখা, আমার জন্য খবরদার ওয়েট করবি না, আমার কাজ আছে, কখন আসবো ঠিক নেই। তো ডায়েট লিস্ট মার কাছে দেওয়া। যদি এসে শুনি দুধ আর ফল খাওয়ার ব্যাপারে ক্যাট করেছিস তো ঠাড়ায় থাপড়া খাবি। মা যখন যা খেতে দিবে খাবি, আর কোনো লাফালাফি করবি না। সানাকে রাখছি তোর নজরদারিতে। যদি শুনেছি ট্যাটু করেছিস তো খবর আছে। আর শুন না, থাক এসে বলবো নে, প্রিন্সেস আর তার মামামের খেয়াল রাখিস। চিরকুটটা পড়ে কি সুখে আপ্লুত হওয়া উচিত, ভয়ে স্বপ্ন ঢোক গেলা উচিত বুঝতে পারেনি তের। বুঝে উঠতে পারেনি তে। কারোর প্রতি এতটা মিশ্র ফিলিং হওয়া সম্ভব এটা জাঙ্কুক তার জীবনে প্রবেশের আগে জানা ছিল না তের। সোফাতে বসে সানার সাথে গল্পে মশগুল তে। আজ অবশ্য ন্যান্সি তার কোনো খুঁত ধরেনি। ব্যাপারটাই খানিকটা অবাক হয়েছে তে। কৌতূহল মেটাতেই সানাকে বলে ওঠে, আচ্ছা ফুপি কি হয়েছে গো? কেন বলো তো? আজ আমার সাথে কোনো খোটাখুটি বাঁধিনি তাই জিজ্ঞেস করলাম। বলেছিলাম না মাকে অন্যভাবে পটাতে হবে। হেসে বলে ওঠে সানা, মানে হলো আমার মা বরাবরই আরেম মামার প্রতি দুর্বল। সে কারণে জাঙ্কুক ভাইয়ের প্রতি তার ভালোবাসাটা মারাত্মক। তিনি মামা মামির ছাড়াছাড়িটা কখনো মেনে নেয়নি। আজ যখন জাঙ্কুক ভাই সকালে মামার নাম্বার চেয়েছিল, তখন মা যেন মেঘনা চাইতেও বৃষ্টি পেয়েছিলেন। জাঙ্কুক ভাইকে যখন তার মনোভাব বদলের কারণ জানতে চেয়ে প্রশ্ন করে, তখন জাঙ্কুক ভাই কি বলেছে জানো? কি? তের জন্য আমি কাজ করছি। কি? হ্যাঁ, তুমি সাহস না দিলে নাকি সে কখনোই মামার সাথে দেখা করতো না। যদি এটাও বলেছে যে সে মামাকে ক্ষমা করবে না, শুধু শেষবারের মতো দেখা করা। সানার কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে যাইতে অবাক হয়ে বলে, ফুপি জানে জাঙ্কুক ভাই ফুপার সাথে দেখা করতে যাচ্ছে? মামিমার সামনে কথা হয়েছে। মামিমার রিয়াকশন খুব স্বাভাবিক। সানাপু যা বলো তা বলো, ফুপাকে ক্ষমা করা যায় না, উনি যা করেছেন। আর যেহেতু ডিভোর্স হয়ে গেছে, আরেকটা সিক্রেট শুনবা? তের কথার মাঝে সানা বলে কথাটা। কৌতূহলে চকচক করে উঠে তের চোখ। অধীর হয়ে বলে, কি সিক্রেট? মামা আর মামিমার ডিভোর্স হয়নি, আর মামাও ওই মহিলাকে বিয়ে করেনি। এটা অবশ্য মামিমা জানেন না। আসলে মা কথাটা বলতেই পারেনি। এখন মা তোমাকে নিজের দলে ভিড়াতে চান। আসলে মারও দোষ নেই, মামার শরীরের অবস্থা ভালো নেই। গ্লানির বোঝা এতদিন মামি আর জাঙ্কুক ভাইয়ের কাছ থেকে দূরে থেকেছেন, কিন্তু জীবনের প্রদীপটা নিভতে বসেছে তার। তাই শেষবার এই পরিবার নামক মরিচিকাকে আগলা ধরতে চান তিনি। তাই মা তাকে সাপোর্ট করছেন। আচ্ছা তে, তোমার মনে হয় একটা সুযোগ তার প্রাপ্য নয়? জানি না সানাপু, এই সুযোগ পাওয়া উচিত কিংবা অনুচিত এর মাঝখানে একটা খুব পাতলা দেওয়াল আছে। আমি সত্যিই জানি না। আমার মনে হয় ডিসিশনটা জাঙ্কুক ভাই আর ফুপির একান্ত নিজস্ব ব্যাপার। এটা আমাদের না পড়াই ভালো। সানা আর কথা বাড়ালো না। তের কথায় যথেষ্ট যুক্তি আছে। হঠাৎ কলিং বেলের আওয়াজে তাদের ধ্যান ভাঙে। সানা উঠে দরজাটা খুলে। এদিকে নিজের রুম থেকে উঠে আসেন জিন। মনটা কেন যেন অস্থির লাগছিল তার। দরজার কাছে যেতেই পাজরা আটকে গেল তার। দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ তার কানে আসলো, জিনু।